জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তা সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। রোববার এই তথ্য নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। জুলাই আগস্টের গণ আন্দোলনে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ইন্টারপোলের রেড নোটিশ জারির মাধ্যমে হাসিনা সহ পলাতক আসামিদের ফেরত আনতে চায় সরকার। গত 10 নভেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল গণমাধ্যমকে জানান, হাসিনা সহ জুলাই আগস্ট গণহত্যায় অভিযুক্ত পলাতক সকল আসামিকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট নোটিশ জারি করবে সরকার। এরপরই শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করতে নভেম্বরে ইন্টারপোলকে চিঠি দেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। শেখ হাসিনার বিরুদ্ধে আনিত অভিযোগের তদন্ত চলছে। যুক্তরাষ্ট্র ও লন্ডনে $300 মিলিয়ন পাচারের অভিযোগে শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে দুদক। এর আগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ 9টি প্রকল্পে 80,000 কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় সংস্থাটি। 17 ডিসেম্বর থেকে তাদের বিরুদ্ধে অনুসন্ধানে কাজ শুরু হয়। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল সহ 3 দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে গণ অনশনের কর্মসূচি নিয়েছে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতা সংগঠন ইনকিলাব মঞ্চ। সেই খোঁজ রাখছেন সহকর্মী হাসিবুল্লাহ। হাসিব, ইনকিলাব মঞ্চের আজকের কর্মসূচি কি আমাদেরকে জানাবেন? ইনকিলাব মঞ্চের আজকের কর্মসূচি মূলত গণ অনশন, সেটি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে বা বাসভবনের সামনে, যমুনার সামনে তারা সেখানে গণ অনশনে অংশ নেবেন। কিছুক্ষণ আগে শাহবাগ থেকে মিছিলটি এই মৎস্য ভবন হয়ে কাকরাইল, এই কাকরাইল হয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাচ্ছিল, কিন্তু মাঝপথে পুলিশের ব্যারিকেড দিয়েছে। আপনাকে যদি দেখাতে চাই, পুলিশের এখানে কঠোর নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি, লক্ষ্য করা যাচ্ছে। এই যে কাকরাইল মসজিদ এবং এই যে প্রধান বিচারপতির বাসভবনের যে সামনের এই অংশটিতে এখানে দেখা যাচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানে যারা সরাসরি অংশ নিয়েছিল সেই তাদেরই একটি সংগঠন ইনকিলাব মঞ্চ। সেই ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা তারা স্লোগান দিতে দিতে এখানে এসে থমকে যায় মিছিলটি নিয়ে, কারণ পুলিশের কঠোর নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি। এবং তারা মূলত আজকে যেটি তাদের যে দাবিতে 3টি দাবিতে আন্দোলন করছেন, তাদের দাবি হচ্ছে মূলত যারা এই জুলাই আন্দোলনে যারা যোদ্ধা ছিলেন তাদের জীবন অনেক হুমকির মধ্যে যাচ্ছে, অনেকেই বিভিন্ন হুমকি পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে, এবং তাদের জীবন নাশের একটা আশঙ্কা তৈরি হয়েছে। কারণ ইতিমধ্যে এই 4 মাসের মধ্যে প্রায় 5 জনের মতন শিক্ষার্থী এবং জনতা নিহত হয়েছেন, খুনের শিকার হয়েছেন। এবং এটি তারা বলছেন যে এই জুলাই গণ অভ্যুত্থানে তারা সরাসরি অংশ নিয়েছিলেন তাদের জীবননাশের একটি হুমকি। এবং একই সঙ্গে যারা এটি করছে সেটি হচ্ছে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহ্নিত, যেটি সরকার ঘোষণা করেছে সেই ছাত্রলীগ এবং তার অন্য সহযোগী সংগঠন আওয়ামী লীগের অন্য সংগঠনগুলো এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ব্রিফ করছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেন্ট্রাল ব্যুরো, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো যেটা আছে সেটার কাছে আমরা পাঠিয়েছি। বাকি ফর্মালিটিসটা করার দায়িত্ব আমাদের এনসিবির। সুতরাং এই ইন্টারপোলের রেড নোটিশটা ইন্টারপোল কর্তৃক জারি হয়েছে কিনা সেই বিষয়টা বলার দায়িত্ব হচ্ছে আমাদের এনসিবির এবং আমাদের বাস্তবিক অর্থে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসে। আমরা এই খবরটা আপনাদেরকে ক্লিয়ারলি বলতে পারছি না যে তাদের মাধ্যমে এটা জারি হয়েছে কিনা বা ইন্টারপোলের ওয়েবসাইটে এটা অ্যাভেলেবল আছে কিনা। এটা আপডেট জানতে হলে আপনারা যদি পুলিশ সদর দপ্তরের একজন এডিশনাল আইজিপি আছেন এনসিবির দায়িত্বে, তার কাছ থেকে এটা বিস্তারিত তথ্য জানতে পারবেন। আমরা যদি জানতে পারি ভবিষ্যতে বা পরবর্তীতে আমরা আপনাদেরকে এটা জানাতে পারবো।
শেখ হাসিনার বিরুদ্ধে যে অনেক মামলা, এই মামলাগুলো কি এখন বাইরের যে মামলা সেগুলো সব এখানে একত্রিত হবে কি না? আগে আপনি বলছিলেন যে পরে জানানো হবে, সিদ্ধান্ত কি হয়। এখন বাইরের মামলা কি আর চলবে নাকি সব এখানেই হবে এক? আর এই যে বিশাল কর্মযজ্ঞ, অনেকের প্রশ্ন যে তার বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া শেষ হতে কেমন সময় লাগতে পারে, আমরা কি কোনো ধারণা করতে পারি? সারা দেশে বিভিন্ন অপরাধে বিভিন্নভাবে তার বিরুদ্ধে মামলা হয়েছে, সেই মামলাগুলো চলমান থাকবে। আমাদের কাছে যে সমস্ত প্রাপ্ত অভিযোগ আছে তার ভিত্তিতে বিশেষ করে জুলাই আগস্টের অভ্যুত্থান চলাকালীন সময়ে হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধ এবং গত ১৬ বছর ধরে গুম, ক্রসফায়ারের মতো যে মানবতা বিরোধী অপরাধ, পিলখানা হত্যাকাণ্ড এবং হেফাজতে ইসলামের হত্যাকাণ্ড, হেফাজতে ইসলামের উপরে ২০১৩ সালে যে ম্যাসাকার চালানো হয়েছিল, মোটা দাগে এই কয়েকটি বিষয়ের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছে। সেগুলোর ভিত্তিতে তদন্ত চলমান আছে এবং আমরা বিশ্বাস করি যে এই তদন্ত যেহেতু শেখ হাসিনা সহ তার ক্যাবিনেট এবং তার পুলিশ বাহিনী, বিভিন্ন বাহিনীর প্রধান সহ অনেকের বিরুদ্ধে মামলা চলমান আছে, সেজন্য প্রায়োরিটি ভিত্তিতে শেখ হাসিনার বিরুদ্ধে যে তদন্ত প্রক্রিয়া যেটা আছে সেটা খুব জোরে সোরে চলমান আছে। আমরা আশা করছি আগামী কয়েক মাসের মধ্যেই অন্তত শেখ হাসিনার বিরুদ্ধে যে তদন্ত আমাদের রিপোর্ট, সেটা তদন্ত সংস্থা যেটা বলেছেন তারা মনে করেন যে আশা করেন তারা ৩ মাসের মধ্যে হয়তোবা তারা শেষ করতে পারবেন। এটা চূড়ান্ত কথা নয়, তারা আশা করছেন ৩ মাসের মধ্যে হয়তো তারা পারবেন। তো তদন্ত রিপোর্টটা তদন্ত সংস্থা স্বাধীনভাবে করছে, সেটা আমাদের হাতে এসে পৌঁছালে তখন আমরা বলতে পারবো যে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়াটা কখন শুরু হবে। আইনের মধ্যে বলা আছে যে রিপোর্ট পাওয়ার পরে কবে থেকে বিচার শুরু হবে, কখন ফর্মাল চার্জ দাখিল হবে, কখন সাক্ষী গ্রহণ শুরু হবে। সুতরাং এটা হচ্ছে আমাদের দিক থেকে আপডেট। আর দেশব্যাপী যে সমস্ত মামলা চলমান আছে, সব মামলা এখানে তো একবারে নিয়ে আসা সম্ভব নয়। আমরা তো যে তদন্তটা করছি সেটা মানবতা বিরোধী অপরাধ যা কিছু উনি করেছেন বা তার সাথে যে সমস্ত পারপিট্রেটররা করেছে তাদের তদন্তের মধ্যে কিন্তু এই সমস্ত বিষয় কাভার করে আসবে। এর বাইরেও ইন্ডিভিজুয়াল কোনো ঘটনার জন্য যদি মামলা হয়ে থাকে সেসব মামলা চলমান থাকবে, সেগুলো সব মামলার কার্যক্রমও কোনো বাধাগ্রস্ত হবে না আমাদের তদন্তের জন্য। আর শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে যে চুক্তির আলোকে কোনো পদক্ষেপ নিয়েছে? এইটার রাষ্ট্রের ব্যাপার, এই প্রশ্নের জবাব চিফ প্রসিকিউটরের অফিস দিতে পারবে না। এটা হচ্ছে যে আমাদের পক্ষ থেকে আমরা তথ্যাদি তাদের কাছে দিয়েছি এবং যে ভারতের সাথে বহিঃসমর্পণ চুক্তি যেটা আছে, অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি, সেই চুক্তির আলোকে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তটা সরকারকে নিতে হয়। সুতরাং সরকারের কাছে আমরা তথ্যাদি প্রেরণ করেছি। সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে কখন কিভাবে চাইবেন বা ইতিমধ্যে চেয়েছেন কিনা সেটা সরকার বলতে পারবেন, এটা আমাদের জানা নেই এখন পর্যন্ত। এক্সট্রাডিশনের ব্যাপারে আমরা এখন পর্যন্ত জানি না যে এটা এক্সট্রাডিশন রিকোয়েস্টটা ইতিমধ্যে করা হয়েছে কিনা, হয়তো আমরা যদি জানতে পারি তখন আপনাদের জানাতে পারবো। তার মানে হচ্ছে রেড অ্যালার্টের বিষয়ে আপনি জানেন না? রেড অ্যালার্টের ব্যাপারে আমাদের দিক থেকে ফর্ম ফিল আপ করে আমরা পাঠিয়েছি, কিন্তু ইন্টারপোল এটা অ্যাক্টিভ করেছে কিনা সেইটা তথ্য আমার কাছে নাই। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ পুলিশের আইজিপি অফিস এটা বলতে পারবে। আরেকটা আপডেট দিবেন আমাদের, এই বিল্ডিং এ কবে আসবে? আমরা আজকে এটা আলোচনা করে সিদ্ধান্ত নেব যে কবে নাগাদ আসে। এটা এখন রেডি অবস্থায় আছে, যে কোনো সময় আমরা উঠবো। আমাদের রুমটা একটু কফি টফি ব্যাশন ব্যবস্থা করে দিলে ভালো হয়। আয়নাঘর চিনো? আয়নাঘর বানাই দেবে। রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত গণতান্ত্রিক পুনর্গঠনের সংলাপ, গণমাধ্যম প্রসঙ্গ শীর্ষক আলোচনায় কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সরাসরি চলে যাচ্ছি সেখানে। দিতে হবে, এই জায়গাটা আমরা ফেল করতেছি, বারবার ফেল করছি। কন্টেন্ট প্রোডাকশন না হলে বাংলাদেশের সাংবাদিকরা ভালো বেতন পাবেন না। আমাদের ভালো বেতনের সাথে কন্টেন্ট প্রোডাকশনটা খুবই খুবই জড়িত। এই জায়গাটা অনেকে বুঝছেন না, বা এটার সাথে আমার ট্যালেন্টটাও খুব জড়িত। আমি কতটা ট্যালেন্টেড বোঝা যাবে আমার কাইন্ড অফ। আর আমাদের তরফ থেকে আমরা বলি, আমরা এই পর্যন্ত এই 4.5 মাসে আমরা কোনো পত্রিকাকে বলি নেই আপনি এই নিউজটা সরান। আমরা কোনো পত্রিকাকে বলি নেই একে সরিয়ে একে নেন। কোনো পত্রিকা, টিভি স্টেশন, নিউজ কাউকে আমরা বলি নেই। আমরা আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিকে বলে দিয়েছি যে আপনার কাউকে কোনো নিউজের ব্যাপারে ইন্টারভেন করতে পারবেন না, করলে আমাদের কাছে আসেন। যদি কোনো আপনাদের লেজিটিমেট কনসার্ন থাকে আমরা সেটাকে রেজ করব। এটা হতেই পারে যে একটা নিউজ ভুল হলে আমরা বলতেই পারি যে আপনার নিউজটা ভুল হয়েছে। আমরা এই ব্যাপারে এই 4.5 মাস আমি বলতে পারি যে আমরা কোনো জায়গায় কোনো ইন্টারভেন আমরা করি নাই। এবং এটা অনেকগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ, বিশেষ করে আমাদের সত্যিকার অর্থ থেকে মুখটা বন্ধ করে দেওয়া হয় যত না তার লয়ের কারণে, তার চেয়ে অনেক বেশি হলো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রেশার। এই প্রেশারটা আসে
ডিজিএফআই থেকে আগে এমনও হয়েছে যে একটা সিনিয়র অফিস, ইভেন আমি যেই প্রেস উইং এর যেই জায়গায় আছি সেই জায়গায় প্রেস উইং এর আগের কাজই ছিল নিউজ নামানো। আমরা সারাটা দিন এই যে রাত 12টা পর্যন্ত নিউজ করতে করতে আমাদের দিন শেষ। আর এখানে আমাদের কাজ ছিল এখানে নিউজ নামায়, ওখানে নিউজ দেয়, এর এই জায়গাটায় দেন, এর এইখানে হেড অফ নিউজ করেন। আমরা এই পর্যন্ত এরকম একটা কাজ করি নাই, একটা কাজ করি না। আমি বলতে পারি আমরা এই ধরনের কোনো কাজ যদি হয় আমাদেরকে জানাবেন, উইল টেক অ্যাকশন। এরকম একটা দুইটা কাজ হয়েছিল, আমাদেরকে একটা পত্রিকা আমাদেরকে নোটিশ এনেছে, আমরা সরাসরি বলেছি যে এটার সাথে আমাদের নাই, আপনারা যেই এগুলো করছে আপনারা তার এগেইনস্টে আপনারা মুখ উন্মোচিত করে দেন। আরেকজনের ক্ষেত্রেও এটা হয়েছিল, এবং এমনই হয়েছে যে আমরা এমনও কিছু কিছু রিপোর্ট হয়েছে সেই জায়গাতে আমাদের লেজিটিমেট গ্রাউন্ড ছিল সেই রিপোর্টারকে কেসে আনা। ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার কবলে পড়েছে 10 থেকে 12টি গাড়ি, যেখানে একজন প্রাণ হারানোর পাশাপাশি আহত হয়েছেন অন্তত 15 জন। সকাল 8টা থেকে 8:30টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। উদ্ধার কাজে নিয়োজিত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, ঘন কুয়াশার কারণে পথ পরিষ্কার দেখতে না পাওয়ায় দুর্ঘটনাগুলো ঘটেছে। এর মধ্যে একটি দুর্ঘটনায় মোহাম্মদ ফরহাদ হোসেন নামে একজন বাস চালকের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোর থেকে এক্সপ্রেসওয়েতে প্রচণ্ড কুয়াশা ছিল। ঘন কুয়াশার কারণে চাঁদপুরের মেঘনা নদীতে ঢাকা বরিশাল নৌপথে 2টি লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় কেউ নিহত না হলেও আহত হন বেশ কয়েকজন। রাত আনুমানিক 2:15টার দিকে চাঁদপুরের হরিণা নামক স্থানে এই ঘটনা ঘটে। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানায়, রাতে বরিশাল থেকে ঢাকাগামী কীর্তনখোলার 10 এবং ঢাকা থেকে বরিশালগামী প্রিন্স আওলা 10 লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়। এতে 2টি লঞ্চেরই সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। পরে 2টি লঞ্চই ঢাকার সদরঘাটে নোঙর করা আছে। দীর্ঘ 6 বছর পর পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলার উদ্যোগে সমাবেশ করছে বিএনপি। জনসভায় আসা নেতাকর্মীরা বলছেন, এই সমাবেশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে তাদের ঐক্যবদ্ধ করবে। বোদা উপজেলার সাকুয়া হাই স্কুল মাঠে জনসভার আনুষ্ঠানিকভাবে শুরুর আগেই হাজির হতে থাকে এই 2 উপজেলার 20 ইউনিয়নের কর্মী সমর্থকরা। সমাবেশে যোগ দিতে আসা কর্মী সমর্থকরা বলছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বিএনপির জন্য একটি নতুন চ্যালেঞ্জ। অর্ধযুগ পর এমন বড় পরিসরে সমাবেশ অনুষ্ঠিত হওয়ায় উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা। চট্টগ্রামে প্রতিষ্ঠার পর প্রথম রিইউনিয়ন করেছে ইউএসটিসি। নগরীর খুলশী এলাকায় স্থায়ী ক্যাম্পাসে দিনভর বর্ণাঢ্য আয়োজনে দিবসটি পালিত হয়। এতে অংশ নেন কয়েক হাজার শিক্ষার্থী। এ সময় প্রতিষ্ঠানটির প্রবীণ ও নবীন শিক্ষার্থীদের মিলন মেলায় জমে ওঠে পুরো ক্যাম্পাস। পুরনো বন্ধুকে পেয়ে সকলে মাতেন আড্ডায়। এ সময় বক্তারা বলেন, ইউএসটিসি চট্টগ্রামে মেডিকেল শিক্ষা ও চিকিৎসক তৈরিতে এক অনবদ্য ভূমিকা পালন করেছে। স্বল্পমূল্যে একটি হাসপাতাল পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। এখানে শিক্ষা গ্রহণ করেছে নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারত, ভুটান ও থাইল্যান্ডের শিক্ষার্থীরা, যা দেশে অনন্য নজির স্থাপন করেছে। বক্তারা নবীন শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের পাশাপাশি ক্যারিয়ার গঠনের পরামর্শ দেন। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে এখন টেলিভিশন দেখুন facebook.com/tv.ekhon, ইউটিউবে এখন টেলিভিশন দেখুন youtube.com/c/ekhon tv এই লিঙ্কে।